ওকে, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে মেইনলি বিউপির এফএডাবলএস এর কোশ্চেনটা সলভ করব, জিকে কোশ্চেন। তো একদম আসল কোশ্চেনটাই আমার হাতে আসছে কোনো একভাবে, যদিও বিউপি কোশ্চেনটা আউট করে না, কোনো একভাবে আর কি আসছে আমার কাছে। তো আমরা একদম আসল কোশ্চেনটাই সলভ করবো এবং পরবর্তী পরীক্ষায় কি আসতে পারে সেটাও জানবো, এবং প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহ, এক্সপ্লেনেশন সহ আর কি এখানে বলে দিব তোমাদের, যাতে তোমরা উপকৃত হতে পারো নেক্সট এক্সামে ভালো করো ইনশাল্লাহ। তো এটাই মেইন টার্গেট। তো এই জেনারেল নলেজ যেটা এফএডাবলএস, সেটা হচ্ছে আমরা এখন সলভ করব। তো প্রথমে কোশ্চেনটা দেখো কি লেখছে, যে হুইচ কোম্পানি। এবার একটু বিউপির কোশ্চেনটা একটু হার্ড আসছে, 2024 সালে যেটা আসলো। তো সেটা কি আসছে দেখো, হুইচ কোম্পানি ইজ অ্যাসিস্টিং বাংলাদেশ টু এস্টাবলিশ ইটস ফার্স্ট এভার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। তো এটা তোমরা জানো যে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে রূপপুর পারমাণবিক, এবং সেখানে অনেক রাশিয়ানও থাকতেছে, যেটা হচ্ছে পাবনায় অবস্থিত। সেটা সবার, এটা একদম জিকে নর্মাল কোশ্চেন, এটা সবার পারার কথা, যেটা অ্যান্সার হচ্ছে রোসাটম। তারপর হু ইন্ট্রোডিউসড দ্য ফার্স্ট ইলেকট্রনিক মেইল কমিউনিকেশন। দেখতে পারতেছো যে আইসিডি থেকে প্রায় 4 থেকে 5টার মতো কোশ্চেন আসছে, যেটা অন্যান্য বার আমরা লক্ষ্য করিনি। এই বছর একটু বেশি কোশ্চেন আসছে। তো এটা অ্যান্সার হবে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ওকে, তারপর আসছে কি, হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার ডাজ রিফ্লেক্ট রেডিও ওয়েভ ফ্রম দ্য আর্থ ব্যাক ইনটু স্পেস। ঠিক আছে, মানে রেডিও ওয়েভ কোনটা তোমার হচ্ছে আর্থ থেকে, মানে পৃথিবী থেকে কোন লেয়ার থেকে তোমার পৃথিবী থেকে যেই রেডিও ওয়েভটা আসে সেটাকে হচ্ছে ব্যাক পাঠায় দেয় স্পেসে, কারণ সেটা অনেক ক্ষতিকর। তো সেটা হচ্ছে মেইনলি থার্মোস্ফেয়ারে, যেটা হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডল যেটা আছে সেটা। আর এখান থেকে অনেক বেশি আসে ভূগোল, যেটা ভূগোল এটা আমরা করাই আর কি, 9-10 ভূগোল বই অনেক সুন্দরভাবে আছে। আর আরেকটা পরীক্ষায়, নেক্সট পরীক্ষায় আসতে পারে এমন, যে স্ট্রাটোস্ফিয়ার, এটাতে কিন্তু ওজোন লেয়ার অবস্থিত, এবং এখানে জেট বিমান কিন্তু উড়ে, ঠিক আছে, যেখানে মেঘ টেঘ নাই। আবার আরেকটা পরীক্ষায় আসে যে বৃষ্টি কোথায় হয়, তারপর মেঘ গর্জন কোথায় হয়, সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, সেটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, 9-10 ভূগোল বই অনেক সুন্দরভাবে আছে। তারপর হুইচ ওয়ান ইজ দ্য মেইন ট্রাইবিউটারি অফ দ্য পদ্মা রিভার। ঠিক আছে, পদ্মা নদীর ট্রাইবিউটারি অর্থ হচ্ছে তোমার প্রধান শাখা নদী, সেটা একদম সবাই জানো। ও, মহানন্দা, এটা অনেকবার করাইছি আমিও, যে পদ্মা মহানন্দা, পদ্মা মহানন্দা, পদ্মা মহানন্দা আসেই মাস্ট, মিস হয় না কখনো। একদম ইজি কোশ্চেন ছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। তো এখানে তোমরা জানো বাংলাদেশের 7 নাম্বার কিন্তু এটা পুরো পৃথিবীর মধ্যে, টোটাল নাম্বার অফ স্পিকারের মধ্যে, কিন্তু এখানে আবার আছে কি, ইজ দ্য 8 নাম্বার, এটা কিন্তু না। তো অ্যান্সার হচ্ছে এটা, হুইচ ইজ ইনকারেক্ট। এটা কিন্তু তোমাদের খুব খেয়াল রাখতে হবে, তোমরা অনেক সময় হচ্ছে কোনটা কারেক্ট না কি চাইছে না বুঝে অ্যান্সার করে ফেলো, সেটা কিন্তু খুব খুব একটা ভুল পরিচয় দাও। তো তোমাদের হচ্ছে ফুল অ্যান্সারটা দেখতে হবে, যে হচ্ছে কোশ্চেনটা ঠিক মতো পড়তে হবে আর কি, যে আসলে চাইছে কি। ওকে, আমরা প্রায় 5টার মতো কোশ্চেন অলরেডি সলভ করে ফেলছি, আর কিছু কোশ্চেন সব, আরো 35টা সলভ করব। সবাই ধৈর্য সহকারে আর কি ক্লাসটা করো, আশা করি এ থেকে অনেক বেশি উপকৃত হবা। ঠিক আছে, ধৈর্য হারাবা না, আর ক্লাসটা সুন্দর মতো করতে হবে। হুইচ ডাইনেস্টি ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রেট ওয়াল অফ চায়না। ঠিক আছে, এটা অনেকে কিং দিয়ে আসবে, কিং, কিন্তু এটা আসলে কিং না, এটা হচ্ছে মিং। মিং ডাইনেস্টি হচ্ছে মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ গ্রেট ওয়াল অফ চায়না। এটা তোমাদের পরীক্ষায় নেক্সটে আসতে পারে, যে গ্রেট ওয়াল অফ চায়না কত কিলোমিটার দৈর্ঘ্য। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে এই কোশ্চেনটা নিজেরা দেখে নিবা, যে চায়নার ওয়ালটা মোট কত কিলোমিটার দৈর্ঘ্যের। তো হু ডেভেলপ দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে অনেকে ইচ্ছা আছে যে তোমাদের ফ্রিল্যান্সিং করার, তাদেরও কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা মাস্ট শিখতে হয়। আর এই পাইথন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পাইথন মাস্ট শিখবে। আর এটার যে ফাউন্ডার, যিনি হচ্ছে এটা ইনভেন্ট করছে আর কি, সেটা তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে একই নাম, দেখো, ভ্যান রোসাম
ভ্যান রুসম। যারা মনে করো পারতাও না তারাও কিন্তু বুঝতেই পারতেছো, যেহেতু একই নাম দুইবার আছে তাহলে এই দুটো থেকে একটা হবে। ঠিক আছে। আর এখান থেকে তোমরা জানো যে হচ্ছে ও একটা জিনিস তোমাদের বলছিলাম যে হচ্ছে পিউপিতে কিন্তু বি থেকে বেশি আসে অপশনে। তোমরা খেয়াল করলে দেখবে আর কি বি অপশন কতগুলা। বি এবং সি বেশি ছিল অপশনে, আমি কোশ্চেন সলভ করার সময় দেখছি। তো এটা হচ্ছে তোমার গুইডো ভ্যান রুসম, এটা হচ্ছে অ্যান্সার। ওকে। তারপর দেখো কি বলছো, হুইচ কান্ট্রি ইজ ফর্মড দ্য ট্রিপল অ্যালায়েন্স। ঠিক আছে, মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় ট্রিপল অ্যালায়েন্স কারা তৈরি করছিল? সেটা হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এম্পায়ার ছিল তখন। এখন তো অস্ট্রিয়া আর হচ্ছে হাঙ্গেরি দুইটা দেশ, আগে কিন্তু দুইটা মিলে একটা ছিল। সে দেশটার নাম ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি এম্পায়ার। ঠিক আছে। তো এটা হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালি। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড। এটা তোমাদের যে কমন সেন্সেই তোমরা অ্যান্সার করতে পারতা, যারা হচ্ছে এটা জানতা না সেটা দেখো, যে পরীক্ষার মধ্যে একটা জিনিস মনে রাখবো যে যেটা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্সার থাকে সেটা তো কোনো না কোনো কারণেই দিবে, তাই না? এখানে দেখো সবচেয়ে বড় কিন্তু বি নাম্বারটা। আর এমনিতেও কোনো কিছু না অ্যান্সার যদি পারো সেটা আন্দাজে যদি বি দেখো, হওয়ার সম্ভাবনা থাকে 30%। তো দেখো এখানে কি বলছে, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড। তো বানসা মন্টে দি পার্সি দি সিয়েনা, এটা হচ্ছে দ্য ওল্ডেস্ট ব্যাংক, পৃথিবীর প্রথম একটা ব্যাংক যদি বলো সেটা এটা। আর যদি আসতো যে কোন দেশে প্রথম ব্যাংক প্রথমে সৃষ্টি হয়, তাহলে অ্যান্সার হতো ব্যাবিলন। ঠিক আছে। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ এন্ট্রপি। তো এটা এন্ট্রপি, এটা কনসেপ্টটা কে দিয়েছেন? এটা হচ্ছে রুডলফ ক্লসিয়াস। ক্লসিয়াস। ঠিক আছে, রুডলফ ক্লসিয়াস হচ্ছে এন্ট্রপির ধারণাটা তিনি দিয়েছেন। অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এন্ট্রপিটা কি জিনিস, হোয়াট ইজ এন্ট্রপি, এটা অনেকের কোশ্চেন থাকতে পারে। তো এন্ট্রপি হচ্ছে তোমার এই যে গ্যাসের বিভিন্ন বিষয়, এটা হচ্ছে মেইনলি সায়েন্স রিলেটেড। যে তোমার কোনো শক্তি থেকে কোনো শক্তির যেই তোমার, মেইনলি এটা সায়েন্সের, যে কোনো শক্তি যে থেকে যে কাজটা তোমার সৃষ্টি হয় এবং যে বন্ডিংটা থাকে, যেমন কঠিন পদার্থে অনেক বেশি বন্ডিং থাকে এবং গ্যাসে একদম কম থাকে, আর তরলে হালকা একটা বন্ডিং থাকে, যার ফলে তারা তরল, আর গ্যাসে একদম দ্রুত বেশি। এটা সবই তোমার হচ্ছে শক্তি ডিসঅর্ডার্ড ফর্মের কারণে। এটাকে হচ্ছে তোমার বলা হয় এন্ট্রপি। ওকে, তারপরের কোশ্চেনটা আমরা যদি দেখি, যে প্রাইজ রিলেটেড, যে প্রত্যেকবার কোশ্চেন আসে কিন্তু নোবেল প্রাইজ কে পাইছেন এই বছর, কিন্তু এবার হচ্ছে বিউপিতে আসে নাই, কিন্তু অন্যান্য পরীক্ষা কিন্তু এখনো ইম্পর্টেন্ট, যে হচ্ছে বা নেক্সট পরীক্ষা বিউপির 2025-26, তখন কিন্তু ইম্পর্টেন্ট হবে যে হচ্ছে নোবেল প্রাইজ অর্থনীতিতে কে পাইছেন, তারপর নোবেল প্রাইজ শান্তিতে কে পাইছেন। ঠিক আছে, এবার কিন্তু একজন নারী পেয়েছেন শান্তিতে নোবেল, নার্গিস সরি মোহাম্মদ। সাহিত্যে। হ্যাঁ, নার্গিস মোহাম্মদী। তিনি শিরানাবাদীর মতো ইরানের অধিবাসী। আর ইরান নিয়ে কিন্তু কোশ্চেন আসছে অলরেডি, ইরান কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বর্তমানে মিডল ইস্টে। তো এখানে দেখো যে হিউম্যান রাইট নিয়ে কে তোমার পুরস্কার প্রদান করা হয়, সেই পুরস্কারটা হচ্ছে সাখরাহভ পুরস্কার। সাখরাহভ নামের ব্যক্তি হচ্ছে অনেক কাজ করছেন এই হিউম্যান রাইট নিয়ে, সেজন্য হচ্ছে তার নামে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। ওকে। তারপর কোশ্চেনটা যদি দেখো, হু পেইন্টেড দ্য ফেমাস ফেমাস মুরাল গুয়ার্নিকো। এটা তো একদম ইজি কোশ্চেন, এটা জাহাঙ্গীরনগর সি ইউনিটেরও কোশ্চেন, C1 ইউনিটও এটি আসতে পারে হুবহু অপশন সহ কমন। এটা এমনিতে অনেকবার আসছেও আগে, বিসিএসও আসছে এটা। তো একদম ইজি দুধ ভাত কোশ্চেন।
গুয়ের্নিকো, পাবলো পিকাসো, গুয়ের্নিকো, পাবলো পিকাসো। এমনকি এই সবকটা তোমাদের পড়তে হবে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে। সালভাডর ডালি, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ। ঠিক আছে, ভিনসেন্ট ভ্যান গগের একটা ইম্পর্টেন্ট আছে, সেটার নাম হচ্ছে সানরাইজ। ঠিক আছে, এবং তারা কোন দেশি সেটা আমরা করাই দিব আর কি তোমাদের বিষয়ভিত্তিক ক্লাস যখন নেব তখন। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়, মিস নাই। তো এটা হচ্ছে গুয়ের্নিকো, হচ্ছে পাবলো পিকাসো। তো হুইচ কোম্পানি ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ ই বিজনেস? এটা অনেকে ভুল করবে, ভাববে যে ই বিজনেস মনে হয় এটা অ্যামাজন, কিন্তু আসলে না, এটা হচ্ছে তোমার আইবিএম। তোমরা জানো কম্পিউটারের জনক বা হচ্ছে কম্পিউটার, প্রথম কম্পিউটার আবিষ্কার মার্ক ওয়ান, সেটাও কিন্তু আইবিএম আবিষ্কার করছে। এখন পর্যন্ত আইবিএম ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? কারণ এই আইবিএম এখনো আবিষ্কার করে যাচ্ছে, আইবিএম এখনো ফুরায় নেই। সাইকোলজি ইজ এ পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার, হু স্টার্টেড দিস? এটা অনেকে ভুল করবা, জন স্টুয়ার্ট মিল দিবা, কিন্তু এটা না, এটা হচ্ছে জন বি ওয়াটসন। এই কোডটা করেছেন হচ্ছে জন বি ওয়াটসন। কোড অনেক বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত। তারপর কি আছে? Through which of the following economic corridors Bangladesh is connected to the BRI project? BRI project মানে কি? Belt Road Initiative, যেটা হচ্ছে চায়না ইন্ট্রোডিউস করছে। ঠিক আছে, আগে এটাই আসতো যে বিআরআই প্রজেক্ট বা বেল্ট রোড ইনিশিয়েটিভ কোন দেশ চালু করছে, সেটা হচ্ছে চায়না। যেহেতু এই কোশ্চেন গুলো অলরেডি এসে গেছে, এখন ওই কোশ্চেন গুলো আর আসবে না, তার পরের ধাপেরটা। এখন কোনটার সাথে বাংলাদেশের, কোন করিডোরের সাথে তোমার, কোন কোন করিডোরের সাথে তারা কানেক্ট হতে চাচ্ছে, এইটার অ্যান্সার হচ্ছে এই সবকটাই দেখো কাছাকাছি, বিসিআইএম, বিআইসিএম, সবকটা কিন্তু কাছাকাছি, মনে হবে কোনটা না কোনটা। আসলে হবে হচ্ছে বিআইসিএম, মানে কি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না। না, এটা হচ্ছে বিসিআইএম হওয়ার কথা, যে বাংলাদেশ, চায়না। হ্যাঁ, বিসিআইএম। ঠিক আছে, দেখছো আমার একটু হলে ভুল হইতে ধরছে। তো এটা সুন্দরভাবে প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হবে মাস্ট। এটা হচ্ছে বিসিআইএম, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার করিডোরের সাথে হচ্ছে লিংক করতে যাচ্ছে এই বেল্ট রোড ইনিশিয়েটিভে। ঠিক আছে, যেটা চায়না নতুন এটা শুরু করছে। আগে ছিল চায়নার সিল্ক রুট, সেটার অনুযায়ী তারা আবার করতে যাচ্ছে। হুইচ ওয়ান ইজ দ্য লিস্ট পপুলেটেড ডিভিশন অফ বাংলাদেশ? মানে বাংলাদেশের সবচেয়ে কম জনসংখ্যা বহুল বিভাগ কোনটি? ডিভিশন মানে বিভাগ। তো এখানে হচ্ছে ময়মনসিংহ, অনেকে ভাববা, কিন্তু ময়মনসিংহ না, আসলে বরিশাল। আবার পরীক্ষায় কিন্তু আসে যে কোনটা সবচেয়ে শিক্ষিত, সেটা কিন্তু বরিশাল। আর এখন আরেকটা জিনিস আসতে পারে, যে কোনটা সবচেয়ে গরিব। পুরা বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে গরিব বিভাগ, মানে সেটা কিন্তু বরিশাল। ঠিক আছে, মানে টাকা পয়সা কমে গেছে বরিশালে, আগে এত খারাপ অবস্থা ছিল না। এখন কিন্তু বরিশালে হাতে টাকা নেই, এই জন্য দেখবার ঢাকার রিক্সাওয়ালা অনেক কিন্তু এখন বরিশালের, আগে তেমন বরিশালের ছিল না। আগে মেইনলি তোমার লালমনিরহাটের ছিল বেশি, কুড়িগ্রাম। যারা পরিচিত রংপুর, কিন্তু তারা কিন্তু আসলে রংপুরের না, কিন্তু পরিচিত রংপুরে, কিন্তু বর্তমানে বরিশাল ভরে গেছে আর কি, আমি ঢাকায় মাঝে মাঝে দেখি তো। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ দ্যাট ইভলভড ফ্রম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার একটাও দেওয়া নাই ঠিক মতো। এই যে মাগধী, প্রাকৃত, পালি, এই পর্যন্ত সবকটাই দেওয়া আছে, প্রথমটা তো নাই। ঠিক আছে, কারণ বিহার টিহার আসছে, এটা তো বাংলাদেশে তো কেউ বিহারি বলে না, বিহারিরা ছাড়া। তো প্রথম তিনটা কিন্তু এই তিনটা অপশনেই কারেক্ট আছে। কিন্তু পরেরটাই হবে হচ্ছে উড়িষ্যা আর হচ্ছে বাংলা। এটা না দিয়ে উড়িষ্যা কে কেন দিছে জানি না। আর সংস্কৃত থেকে তো এগুলা আসছে, তাহলে এটা আবার পিছনে হয় কেমনে? আর ব্রজ বলি তো এটা হচ্ছে আলাদা ভাষা, এটা থেকে তো আর বাংলা আসেনি। ঠিক আছে, এটা যদি তারা যদি কারেক্ট অ্যান্সার ধরে, তাহলে সি ধরতে হবে। আর যদি তারা কারেক্ট অ্যান্সার কোনোটাই না ধরে, তাহলে এটা তোমরা খালি রেখে যারা আসছো তারা ভালো কাজ করছো। কারণ অনেক সময় চলে আসে আর কি, যে একটা অপশন থাকবে না, তুমি যদি দাগাও তাহলে ভুল হবে, আর না দাগাইলে এটাই উপকার। ঠিক আছে, যেমন হচ্ছে এই কোশ্চেনটা, এটা আমি সি নাম্বারটা অ্যান্সার দিব না অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যা আর হচ্ছে বাংলাতে একই। উড়িষ্যা থেকে কি বাংলা ভাষা আবিষ্কার হয়েছে? কখনোই না। তো এটার কোনো অ্যান্সার নাই অ্যাকচুয়ালি, সত্য কথা যেটা। ওকে, তারপর দ্য পাবলিক লেজার দ্যাট ডিস্ট্রিবিউটস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সিস অ্যাক্রস এ নেটওয়ার্ক ইজ কল্ড। এটা ছেলেরা একদম এক চোখে পারার কথা, কারণ ছেলেদের অনেক ফ্যান্টাসি থাকে এসব নিয়ে, মেয়েরা তো এসব নিয়ে কাটাকাটি করে না, এসব নিয়ে তারা চান্সও পায় না এই জন্য।
কারণ ক্রিপ্টোকারেন্সি এগুলো সবকিছু আসলে ব্লক চেইন, ঠিক আছে? ক্রিপ্টো ব্লক, ক্রিপ্টো চেইন এগুলো নিয়ে তো কোনো ওয়ার্ডই নাই। আর সাতোশি এটা তো তোমার বিটকয়েনের যে প্রথম আবিষ্কার করছে, মানে ক্রিপ্টোকারেন্সি, যেটা তিনি একটা রিসার্চ পেপার তিনি পাবলিশ করছিলেন সাতোশি নামে। মানে তার আসল নাম এখন পর্যন্ত কেউ জানে না, সাতোশি নাগামোটো, যেটা হচ্ছে তোমার জাপানিজ নাম, যেটা তিনি ইউজ করছিলেন তার নামের ক্ষেত্রে, বিটকয়েনের ক্ষেত্রে। তো এগুলো আসছে, দেখতেই পাচ্ছ যে কতটা অ্যাডভান্স হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্লক চেইন, এটাই একমাত্র ওয়ার্ড যেটা হচ্ছে সবাই শুনছো। আর সাতোশি যেহেতু এটা যে ফাউন্ডার জিজ্ঞেস করতো, তাহলে ফাউন্ডারের কথা আসতো। এখানে তো ফাউন্ডারের কথা জিজ্ঞেস করা হয়নি। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ইজ নাও কনসিডার অ্যাজ দ্য বেস ইয়ার ক্যালকুলেট ইনফ্লেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে ইনফ্লেশনের একটা ইয়ার ধরা হয় আর কি, বেস ইয়ার, যে এই বছর থেকে পরের বছর। ইনফ্লেশন মানে কি? টাকার মূল্য কমে যাওয়া। আর হচ্ছে তোমার ইনফ্লেশন কত পার্সেন্ট হারে তোমার টাকার মূল্য কমতেছে। যেমন হচ্ছে তুমি 2005 সালে, মনে আছে নাকি তোমাদের? বাচ্চা তোমরা না, 2010 সাল ধরো আর কি, ঠিক আছে? যখন তুমি 1-2 এ পড়তে, তখন তোমার কাছে 500 টাকার মূল্য কত ছিল, বা 1000 টাকার মূল্য কত ছিল, আর এখন কত টাকা? ঠিক আছে? আচ্ছা, আরো হিসাব করে যদি বলি, তখন তুমি 10 টাকা দিয়েই দেখো কত কিছু খাইতে পারতে 100 টাকা দিয়ে। আর এখন তুমি সেটা 1000 টাকা দিয়েও খাইতে পারবা কিনা সেটা নিয়ে সন্দেহ। তো এটাকেই বলা হয় ইনফ্লেশন। তো এটা হচ্ছে আগে বেস ইয়ার ধরা হয়তো 2005-6, কিন্তু এখন বেস ইয়ার এখন থেকে ধরা হবে 2021-22। আর এটা হচ্ছে যত সাল পিছাবে অত সরকারের লাভ হয় আর কি। ইনফ্লেশন তাহলে কম দেখানো যায়। নাহলে এখন ইনফ্লেশন একেবারে 10-20-এর উপরে কিন্তু। বুঝতে পারছো? যারা 2005-6 দিকে মনে করো জমি টমি কিনে রাখছে, তারা এখন কোটিপতি। ঠিক আছে? টাকা রাখলে তো লাভ হইতো না। মনে করো 10 লাখ টাকা দিয়ে তখন একটা জমি কিনে রাখতা, সেটা এখন প্রায় 2-4 কোটি। আমার আব্বুরই তো অনেকগুলো জমি এরকম কেনা ছিল। ঠিক আছে, 2005-7 দিকে কিনছে, আর এখন এলো বেচলো অনেক টাকা দিয়ে। একটা তো আমার নিজেরই মনে আছে। তো আরো এরকম আরো সদরে যেগুলো আরো কেনা যায়, ওগুলো আরো বেশি দাম হয়ে গেছে। আর যদি সেটা ব্যাংকে রাখতো তাহলে কিন্তু কোনো লাভই হতো না, সে টাকার মূল্য কমতো। কারণ সেই যুগে 100 টাকা দিয়ে যা কেনা যেত এখন কেনা যাবে না। তো এটা কিন্তু লস। আর ব্যাংকে রেখে লাভ নেই, বুঝতে পারছো? তোমাদের একটা ফিনান্সিয়াল নলেজ দিয়ে ফেললাম। তো এটা হচ্ছে 2021-22 থেকে হচ্ছে ইনফ্লেশন। আর এমন আসতে পারে যে এবার ইনফ্লেশন কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে, বা সরকারের প্রবৃদ্ধি কত। তো এটা বাজেট থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো বাজেটটা সুন্দর মতো পড়বা। অন্যান্য ভার্সিটি এবং বিউপি তে নেক্সট ইয়ার বা প্রতি বছরই আর কি বিউপি তে আসি। বাজার থেকে আসেনি এমন কোনো বছর আমার তো মনে পড়ে না যে বিউপি তে বাজার থেকে আসেনি। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এআই রিপোর্টার ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ। এটা আমার রিসেন্ট ক্লাসেও করাইছি আমি, এছাড়াও ফেসবুকে পোস্টও দিছি অনেকবার। আর আমি নিজেই যখনই দেখছি সাথে সাথে এটা পোস্ট দিয়ে ফেলছি, কারণ আমি জানতাম এটা থেকে আসবে এবং চলেও আসছে তাই। সেটা হচ্ছে চ্যানেল 24-এ, ঠিক আছে? পরীক্ষা আসতে পারে যে কোন চ্যানেলে এই অপরাজিতা করছে, প্রথম সাংবাদিক, এআই সাংবাদিক। এর থেকে আমি একটা এআই দিয়ে একটা জিকে ক্লাস নেওয়াইছিলাম, ঠিক আছে? সেটাই আরো বেশি সুন্দর ছিল। মানে সুন্দর বলতে সেটাই আরো ভালো লাগছে দেখতে। আর এদেরটা মুখ টুক ঠিক মতো নড়াইতে পারেনি, আমি দেখছিলাম অপরাজিতা। এটা হচ্ছে চ্যানেল 24-এ। আমার আমার ইউটিউব চ্যানেলও একটা আছে, জিকে ফার্স্ট ক্লাস নেওয়াইছি একটা মেয়েকে দিয়ে, এআই মেয়ে, রিয়েল না। ওকে, তারপর হুইচ আফ্রিকান কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য রেইনবো নেশন। রেইনবো নেশন হচ্ছে কোনটা? সেটা একদম ইজি দুধ ভাত, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। একে রেইনবো নেশন বলা হয়। রেইনবো নেশন কেন বলা হয়? মানে রেইনবোর যেমন 7টা কালার, তাই না? আর সাউথ আফ্রিকাতে প্রায় প্রত্যেকটা বিশ্বের সব রকম লোকই আর কি সাউথ আফ্রিকাতে বসবাস করে। যেমন আমেরিকাতেও প্রায় সব দেশের লোকই বসবাস করে, কালো সাদা নিয়ে, মানে তারপর হচ্ছে ইন্ডিয়ান, চাইনিজ সবাই আর কি। এই জন্যই বলা হয় রেইনবো নেশন। তারপর হুইচ ইউনিভার্সিটি হ্যাজ ইন্ট্রোডিউসড কি কি লিখছে, ও প্যারেন্টাল লিভ। ঠিক আছে, এটা তো আমি করে দিছি। এটা হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে তুমি যদি পিতৃত্বকালীন ছুটি আর কি, তুমি যদি নারীরা অল টাইম পায়, কিন্তু ছেলেদের জন্য ব্যবস্থা করছে। এটা হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি। আসলে একটা বাচ্চা হয়, ছেলেরও একটা দায়িত্ব আছে। তারপর নিজের বাচ্চা হয়, নিজেরও একটা ছেলেরও ইচ্ছা করে যে আমি বাপ হিসাবে একটু থাকি আমার সন্তানের কাছে।
তো এটা একটা ভালো কাজ হয়েছে বলে আমি মনে করছি। দ্যাট ইজ ভেরি গুড জব, আই থিঙ্ক সো। তারপর যে কোশ্চেনটা, হু ইজ দ্য ফাস্টেস্ট সেঞ্চুরিয়ান ইন ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট, এটা একটা নেপালি প্লেয়ার। ঠিক আছে, মানে ফাস্টেস্ট টি-20 সেঞ্চুরি কে করছে সেটা হচ্ছে কুশাল মাল্লা, নেপালি প্লেয়ার। ঠিক আছে, অনেকে এটা দেখলাম যে রোহিত শর্মা দিছে, রোহিত শর্মা তো অপশনেই নেই, কারণ তারা হচ্ছে হাতে কোশ্চেনটা পায় নাই আর কি, আমি যেমন পাইছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্তিফাদা? ইন্তিফাদা অর্থটা কি? ঠিক আছে, এটা কিন্তু আসে, এটা কিন্তু তোমার এই যে বর্তমানে যে আহ, ফিলিস্তিন আর হচ্ছে ইসরায়েলের মধ্যে যেটা চলতেছে, ইন্তিফাদা এরকম 3টা হয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে পিএলওর সৃষ্টি এবং হামাসের সৃষ্টি। তো ইন্তিফাদা ইম্পর্টেন্ট। ইন্তিফাদা মানে হচ্ছে বাংলাদেশে যেমন আমরা বলি না অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান 1969 সালে, সেরকম হচ্ছে অভ্যুত্থান আর কি, সেটা আপরাইজিং। আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান, তাহলে এখানে অ্যান্সার হবে আপরাইজিং। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, ইন হুইচ সিটি দ্য মুজিবনগর গভর্নমেন্ট ডিড নট এস্টাবলিশ বাংলাদেশ মিশন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? ঠিক আছে, কোন জায়গায় মুজিবনগর সরকারের মিশন এস্টাবলিশ হয় করে নাই আর কি। ঠিক আছে, এই ডিড নট, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আর কি ভুল করছে, এটা এটা কলকাতা দিয়ে আসছে, কিন্তু এটা ডিড নট লেখা ছিল। তাহলে এটা অ্যান্সার হবে ওয়াশিংটন। কারণ হচ্ছে আমেরিকা হচ্ছে এই মুজিবনগর সরকারের মানে বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল। ঠিক আছে, যদিও এখন তারা দাবি করে যে পক্ষে ছিল, তো আসলে বিপক্ষে ছিল ওই টাইমে। এ নিউ ভ্যাকসিন রিকমেন্ডেড বাই হু ফর দ্য প্রিভেনশন অফ ম্যালেরিয়া ফর চিলড্রেন ইজ, এটা অ্যান্সার হচ্ছে মুখস্থ বিদ্যা, R21 ম্যাট্রিক্স এম। দ্য সল্ট ট্রিটি ওয়াজ সাইন্ড বিটুইন, সল্ট ট্রিটি, ঠিক আছে, এই সল্ট ট্রিটির ফুল ফর্মটা তোমাদের জানা লাগবে। সল্ট ট্রিটির ফুল ফর্ম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ঠিক আছে, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি মানে তোমার কতটুকু তোমরা ব্যালিস্টিক মিসাইল এক একটা দেশ রাখতে পারবে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন আর ইউএসএ। মানে এত আর্মস রাখলে তো ঝামেলা, ব্যালিস্টিক মিসাইল পরে একজন আরেকজনে মারবে। এই কারণে আর কি এই ট্রিটিটা করে সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউএসএ। অনেকে চিন্তা করতে পারে সোভিয়েত ইউনিয়ন আবার কোন দেশ। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে আগেকার যুগে যে রাশিয়া, রাশিয়া আগে 15টা দেশ মিলে ছিল, তখন সেটার নাম ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, মানে সোভিয়েত সংঘ। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সল্ট টলারেন্ট রাইস ভ্যারাইটি কাল্টিভেটেড ইন কোস্টাল রিজন অফ বাংলাদেশ? ঠিক আছে, মানে বাংলাদেশের সল্ট টলারেন্ট মানে লবণ, লবণ মনে করো এটা টলারেন্ট করতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে কোনটা, মানে লবণের মধ্যেও আর কি হয়ে যায়, কোন চাল? এটা হচ্ছে বিরি 99, তারপর বিরি 97, কিন্তু বিরি 97 নাই অপশনে, তো অ্যান্সার হচ্ছে বিরি 99 হবে। আরেকটা হচ্ছে আছে বিনা 16, এই 3টা তোমরা লিখে রাখতে পারো খাতায়। এই 3টা হচ্ছে সল্ট টলারেন্ট। ঠিক আছে, টলারেন্টের বাংলাটা মাথায় আসতেছে না, কিন্তু বুঝতেছি আমি কিন্তু। ভাই সহনশীল। হ্যাঁ, সহনশীল বলা যায়। লবণ, লবণাক্ত সহনশীল বা লবণ সহনশীল আর কি, মানে লবণাক্তর মধ্যেও আর কি এই চালটা হয়, যে ধানটা হয় আর কি। লবণাক্ততা সহনশীল। হুম, লবণাক্ততা তো এটা সহনশীল হয় না, লবণ সহনশীল বললে ভালো হয়, মানে লবণাক্ততা সহন করতে পারে আর কি এক কথায়। ওকে, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সিসমিক রিস্ক জোনস ময়মনসিংহ লাইস ইন? আচ্ছা, তোমরা জানো কিনা, যারা ময়মনসিংহ অধিবাসী তাদেরকে জানানো দরকার যে হচ্ছে তোমাদের সবচেয়ে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আর কি ময়মনসিংহ আছে, কারণ হচ্ছে যে কোনো সময় ভূমিকম্প হইতে পারে। তো এটা কোন জোনে আছে? এটা হচ্ছে টেরিবলি ডিস্টার্বিং, সবচেয়ে বেশি প্রবলেমে আছে এই ময়মনসিংহ। ঢাকার থেকেও কিন্তু বেশি খারাপ অবস্থা, যে কোনো সময় টেকটনিক প্লেট বাড়ি খেতে পারে আর ভূমিকম্প হইতে পারে ময়মনসিংহে। তো ময়মনসিংহে যারা জায়গা জমি বাড়ি করতে চাও তারা দূরে থাকো। Which programming language is commonly used for
এআই অ্যান্ড মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন। এই যে তোমাদের বলছিলাম যে পাইথন শেখাই লাগে, আর পাইথনটাই বেস্ট, ঠিক আছে, এআই এর ক্ষেত্রেও মেশিন লার্নিং এর ক্ষেত্রেও। আবার এটা পরীক্ষায় আসতে পারে যে মেশিন লার্নিং, মেশিন কোন ল্যাঙ্গুয়েজটা বুঝে, সেটা হচ্ছে বাইনারি বুঝে, ঠিক আছে, 0101 এটা শুধু বুঝে মেশিন, ঠিক আছে। এটা তোমাদের জানা লাগবে। আর এটাও কিন্তু তোমার দেখতে পাচ্ছ আইসিডি থেকে চলে আসছে। তো আইসিডি থেকে বহুত কোশ্চেন চলে আসছে কিন্তু, প্রায় 5টার মতো। এটা একটু খেয়াল রাখতে হবে। তো এআই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন এটা হচ্ছে পাইথন। এই পাইথন সম্বন্ধে তোমরা ডিটেলে জানবা এবং তোমরা পাইথন নিয়ে শিখতেও পারো আর কি, তাহলে তোমরা টাকা ঘরে বসে ইনকাম করতে পারবা, ঠিক আছে, অনেক ইজি। আমি বিসিএস এর প্রিপারেশন না নিলে আমি ওইটাই করতাম, ঘরে বসে ফ্রিল্যান্সিং। তারপর হুইচ অফ দ্য ফলোইং টার্মস ইজ ইউজড ফর কম্পিউটার অ্যালগোরিদমস টু মেক প্রেডিকশনস এন্ড ডিসিশনস, ঠিক আছে। এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনটা তোমার কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে প্রেডিকশন করতে পারবে, ডিসিশন মেক করতে পারবে। অনেকে এটা এআই দিয়ে আসবে আর কি, দিয়ে আসছে অলরেডি, তাদের ভুল হয়েছে আসলে, ঠিক আছে। এই প্রেডিকশনটা করতে পারবে শুধুমাত্র মেশিন লার্নিং এর মাধ্যমে। তারপর হচ্ছে দ্য প্লেস ইন দ্য আর্থস ইন্টেরিয়র হোয়ার দ্য আর্থকুয়েক অরিজিনেটস ইজ কল্ড। এটা অনেকে ভুলে এপিসেন্টার দিয়ে আসছে, এটা গত বছর বিসিএস ও আসছে। এটা কিন্তু কি বলছে, এটা কিন্তু আর্থ ইন্টেরিয়র বলছে, এটা কিন্তু এক্সটেরিয়র বলে নাই। এক্সটেরিয়র মানে কি, যেটা হচ্ছে বহিরে, ঠিক আছে, মানে পৃথিবীর দুইটা জায়গায় হচ্ছে তোমার ভূমিকম্প জিনিসটা সৃষ্টি হয়, একটা হচ্ছে ভূমির ভিতরে, একটা হচ্ছে ভূমির উপরে। মনে করো এই যে টেকটনিক প্লেট, এখানে একটা, এখানে একটা, দুইটা মনে করো বাড়ি খাইলো, বাড়ি খাওয়ার কারণে নিচে যে সেন্টারটা সৃষ্টি হয়, সেই সেন্টারটার নাম হচ্ছে তোমার হাইপো সেন্টার। আর এই সেন্টারের ঠিক উপরে আরেকটা সেন্টার হবে, ঠিক আছে, সেই সেন্টারটার নাম হচ্ছে এপি সেন্টার, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে। তো এটা কিন্তু এপি সেন্টার অ্যান্সার ছিল না, যদিও বিসিএস এর যেটা সেটা কিন্তু এপি সেন্টার অ্যান্সার। আর এখানে হবে হচ্ছে তোমার হাইপো সেন্টার অ্যান্সার। কারণ কি, এটা চাইছে হচ্ছে যে ইন্টেরিয়র বলে দিছে, ইন্টেরিয়র ওয়ার্ডটা ইউজ করছে। এটা যদি এক্সটেরিয়র করতো তাহলে হয়তো এপি সেন্টার, যেহেতু এটা ইন্টেরিয়র করছে, এটা অ্যান্সার হবে হাইপো সেন্টার। এটা এমনি তো জানা খুবই জরুরি, বিসিএস ও আসে এগুলো। আবার অন্যান্য পরীক্ষা দিবা সেখানেও আসবে। হুইচ রিভার ইজ কল্ড দ্য হোয়াইট গোল্ড মাইন্ড, ঠিক আছে, হোয়াইট গোল্ড মাইন বলা হয় হালদাকে, এই জন্য একটা হালদা চিংড়ি, গলদা চিংড়ি, হালদা চিংড়ি না সরি, বাগদা আর গলদা চিংড়ি আছে। আর হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। আর নদীর ক্ষেত্রে হচ্ছে হালদা নদীকে, কারণ এখানে অনেক টাইপের সরি কার্ভস হচ্ছে তোমার একদম ডিম, ডিম এখানে প্রজনন কেন্দ্র আছে হালদা নদীতে, এবং এখানে অনেক টাইপের মাছ টাছ হয়, এই জন্য এটাকে হোয়াইট গোল্ড মাইন বলা হয়। এসপারসো ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ, অনেকে প্ল্যানিং দিয়ে আসবে, পরিকল্পনা মন্ত্রণালয়, কিন্তু আসলে সেটা না। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে তোমার আবহাওয়া বিভাগ বাংলাদেশের। আর স্পার্স হচ্ছে ডিফেন্স, প্রতিরক্ষা। আর স্পার্সের ফুল ফর্মটাও জানতে হবে, ঠিক আছে। স্পেস, এই যে স্পার্সো, স্পেস, স্পা থেকে স্পেস, রিসার্চ, ঠিক আছে, স্পার্সো, স্পেস, Space research reasoning. হ্যাঁ স্পেস, বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনস, ঠিক আছে। এই ফুল ফর্মটা জানা খুবই জরুরি। Which of the following regulatory bodies under the Ministry of Planning, ঠিক আছে, অনেকে নিচে দেখবে যে প্ল্যানিং, অনেকে ভুলে এটি অ্যান্সার করে আসছো। অ্যাপ্রুভস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ, ঠিক আছে, মানে বাংলাদেশের যে প্ল্যানিং গুলো করে সেটা কোন সংস্থা থেকে, কোন রেগুলেটরি বডি থেকে তোমার পাস করানো হয়, সেটা হচ্ছে একনেক। প্রথমে নেকে যায়, নেক মানে কি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আর একনেক মানে কি, একনেক হচ্ছে ই ফর এক্সিকিউটিভ, সি ফর কমিটি। আর এই একনেকের প্রধান কে বলতো? প্রধানমন্ত্রী। হ্যাঁ প্রধানমন্ত্রী, তার মানে প্রধানমন্ত্রী নিজে সাইন করে। আর পরিকল্পনা মন্ত্রী কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার কাছে দায়িত্ব ছিল এর আগেবার, কিন্তু এবার শেখ হাসিনার কাছে সম্ভবত নাই, অন্য কাউকে দায়িত্ব দিচ্ছে।
তো একনেকের কাছে আগে যাইতে হয়, তারপর গিয়ে পাস হয়। বুঝতে পারছো? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমাস ট্রেডিশনাল বোট রেস ইন বাংলাদেশ? এটা অ্যান্সার হচ্ছে ড্রাগন বোট রেস। তারপর হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম? ঠিক আছে, এটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। হুইচ সরি, দ্য ইউনাইটেড স্টেটস অফিসিয়ালি rejoined on climate change affairs through, কোনটা অ্যান্সার করলাম? ও, এটা ভুল করছি, সরি, আমি নিচেরটা উপরে ভাবছি। এর নিচেরটা হচ্ছে তোমার প্যারিস এগ্রিমেন্ট, উপরেরটা হচ্ছে ব্যাখ্যা করতেছি। ধরো উপরে কি বলছে, এটা ইরানের কথা বলছে। তো তোমাদের বলছিলাম ইরান অনেক বেশি ইম্পর্টেন্ট এখন পৃথিবীতে, কারণ হচ্ছে ইরান হামাসকে ব্যাক করতেছে। ইরান কিন্তু শিয়া আর হামাস হচ্ছে সুন্নি, তারপরে ব্যাক করতেছে। কারণ আছে, কারণ হচ্ছে ইরান চায় যে সৌদিকে পার করে নিজে পুরা মিডল ইস্টের প্রধান হইতে। ঠিক আছে, তো হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম? ঠিক আছে, এটা হচ্ছে JCPOA। এটা হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম, JCPOA। JCPOA ফুল ফর্মটা হচ্ছে, যেটা বলতেছিলাম, দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। ঠিক আছে, দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন মানে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে ইরানকে বলা হয়েছে যে তুমি কিন্তু এত কিছু ইউজ করতে পারবে না। কারণ কি তোমরা জানো কি না যে নিউক্লিয়ার বম বানাইতে কিন্তু লাগে কি ইউরেনিয়াম। ইউরেনিয়াম কত নাম্বার ফর্মটা লাগে? 235টা লাগে। ঠিক আছে, ইউরেনিয়াম, যেটা তুমি সহজে পাবা না। কারণ কি মেইনলি যেটা তোমরা ইউরেনিয়াম যদি ইউরেনিয়ামের খনিতে মেইনলি পাওয়া যায় হচ্ছে 238, যেটা হচ্ছে বাংলাদেশেও আনা হয়েছে। আর এই 238 দিয়ে হচ্ছে তোমার এই যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রে এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কিন্তু এইটাকে মনে করো আরো পুরাই পুরাই বানাইতে হয় 235। যেমন হচ্ছে তোমরা কি তোমরা জানো কিনা জানি না, তো তেল থেকে কিন্তু একদম ডিরেক্ট ডিজেল হচ্ছে মেইন তেল, বুঝছো? যেটা একদম মনে করো র ফর্মেই থাকে। এই ডিজেল থেকে মনে করো পুরাই পুরাই বানানো হয় পেট্রোল। এই পেট্রোলকে আরো মনে করো পুরাই পুরাই আরো বিশুদ্ধ করে বানানো হয় অকটেন। ঠিক আছে, আমি তো আমার বাইকে অকটেন চালাই। তো অকটেন কিন্তু অনেক পরে আসে, কিন্তু মেইন হচ্ছে ডিজেল, যেটা বাস চালায় মেইনলি। যে কোনো নর্মাল তেল দিয়ে হয়ে যায় আর কি, অত রিফাইন করা লাগে না। রিফাইন মানে কি মানে তোমরা মনে করো মেইন একটা, মনে করো যখন চাল টাল যখন তোমরা মেয়েরা বুঝবে ভালো, যখন চাল তোমরা কিন্তু আগে বাঁচো, তাই না? যে হচ্ছে যেগুলো ময়লা আছে ওগুলো বাইচে ফালাই দাও। যদি না বাইচে রান্না করে ফেলো সেটা হচ্ছে ডিজেল। মনে করো একটু বাঁচলা, সব বাঁচলা না ঠিক মতো, একটু বাঁচলা, তাহলে হলো পেট্রোল। আর মনে করো একদম ক্লিয়ার করে ফেললা, একটা ময়লাও রাখলা না, চাল বাইসা বাইসা, তখন হয়ে গেল কি সেটা, সেটা তখন হয়ে গেল অকটেন। এরকম আর কি বিষয়টা। ইউরেনিয়ামের ক্ষেত্রেও সেম। তুমি যদি র ফর্মে রাখো সেটা হচ্ছে 238 থাকে, আর যেটা সেটাকে যদি তুমি অনেক রিফাইন করে ফেলো তখন সেটা 235 হয়ে যায়। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটাই করতে দেয় না আর কি ইরানের মনে করো কেউ যদি করতে চায়, তাকে মনে করো উঠাই নিয়ে যায়, উঠাই নিয়ে মেরে ফেলে। কারণ কারণ হচ্ছে আমেরিকা চায় না যে ইরান যাতে একটা পাওয়ারফুল দেশ হোক। আর এদিক থেকে আবার চায়না আর রাশিয়া চাচ্ছে যাতে ইরান একটা পাওয়ারফুল দেশ হোক। আর ইরান আগে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল না, বাহিরেই ছিল, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কান্ট্রি আর কি ইরান। কারণ ওই দিক থেকে ইসরায়েল নাইলে একা সবকিছু ধ্বংস করে ফেলতেছে। আর ইসরায়েল মানে ইসরায়েল পাওয়ার মানে কি আমেরিকার হাতে পুরো মিডল ইস্ট। আর এদিক থেকে যদি ইরান ক্ষমতার মধ্যে এসে পড়ে তাহলে একটা ব্যালেন্স হবে। এদিক থেকে ইসরায়েল, এদিক থেকে ইরান, সহজে মারামারি লাগবে না তো একটা। কারণ নিউক্লিয়ার বোম আছে, সবাই ভয় পায় যে ছোট্ট একটা দেশ, তোমার নর্থ কোরিয়া, তা কিম জন উং, তাকে সবাই তখন আমেরিকা ভয়ের উপরে থাকে, চাপে থাকে। কারণ কি তার আছে নিউক্লিয়ার বম, ব্যালিস্টিক মিসাইল, কয়দিন পর পর শুধু টেস্ট করে চায়নাতে, চায়না সাগরে আর কি, সাউথ চায়না সি। ওকে, তারপর লাস্ট কোশ্চেন,
the 5 countries that newly joined BRICS. ঠিক আছে, ব্রিক্স এর ফুল ফর্ম তোমরা জানো, বি ফর ব্রাজিল, ঠিক আছে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে, অনেকে কিন্তু সি ফর কানাডা দাও, সি ফর কিন্তু কানাডা না, সি ফর চায়না। কারণ এরা কি চাচ্ছে, যে আমেরিকাকে দূরে সরাইতে আর কি। এই জন্য এখানে আরো যুক্ত হয়েছে কারা কারা দেখো, যে ইজিপ্ট, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া, ইউএই। ঠিক আছে, মানে দুবাইয়ের যে আরব আমিরাত, সেটা হচ্ছে ইউএই। এগুলো হচ্ছে তোমরা যুক্ত হয়েছে। আর্জেন্টিনাকেও যুক্ত করার কথা ছিল, কিন্তু আর্জেন্টিনার নতুন যে প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট, সে বলছেন না আমরা যুক্ত হব না। ঠিক আছে, সে আবার হচ্ছে তোমার প্রো আমেরিকা, তো এই জন্য আর্জেন্টিনা যুক্ত হয়নি, নাহলে 6টা দেশ যুক্ত হইতো। আর সর্বশেষ যদি কোন দেশটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইউএই। ঠিক আছে, তো টোটাল এখন ব্রিক্সের দেশ আগে ছিল 5টা, বর্তমানে হচ্ছে 10টা। আর ব্রিক্সের একটা একটা মুদ্রাও তৈরি করার কথা আছে, যেটার নাম হচ্ছে দিনা বা বিনা করবে আর কি। তো এটা হচ্ছে ব্রিস্ক, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ব্রিস্কের কিন্তু একটা ব্যাংকও আছে, যেটা নাম হচ্ছে এনডিবি ব্যাংক। এনডিবি ব্যাংক, যেটা সদস্য সংখ্যা 60টা, তার মধ্যে কিন্তু বাংলাদেশও আছে। এই এনডিবি ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা বিউপিতে আসছে অলরেডি। ঠিক আছে, দেখছো, ব্রিক্স থেকে কোশ্চেন করে অনেক বেশি বিউপি। তো আর এখানে সি ফর কিন্তু চায় না, এটা মনে রাখবা। নতুন 5টা কান্ট্রি, এটা মনে রাখতে হবেই মাস্ট। আর এনডিবি, এটা কিন্তু অলরেডি কোশ্চেন আসছে বিউপিতে আগে, যে ব্রিস্কের যে ব্যাংকটা আছে সেটার নামটা কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এটা কিন্তু আমার কোশ্চেনও ছিল। তো এরকম আর কি বিষয়টা। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারলে আর কি কোনগুলা পড়তে হবে। এই টপিকগুলোর প্রত্যেকটা টপিক আরো প্রত্যেকটা কোশ্চেন সুন্দর মতো পড়লে তোমরা ভালো করবে। যেমন কিয়োটো প্রোটোকল, এটা কি জিনিস? এটা হচ্ছে প্রথমে এই পরিবেশবাদী প্রোটোকলের মধ্যে একটা, কোপেনহেগেন, এখানে হচ্ছে তোমার $100 বিলিয়ন তোমার প্রত্যেকটা দেশ রেজ করে আর কি, যে প্রত্যেকটা দেশকে দেওয়া হবে। তা মন্ট্রিল প্রোটোকল, এটা হচ্ছে মন্ট্রিল, এটা তুমি বুঝতেই পারতেছো কোথায় অবস্থিত, কানাডাতে এটা হয়েছে। তারপর নাফটাটা কি, অসলো অ্যাকর্ডটা কিভাবে হয়েছে, অসলো অ্যাকর্ডের ফলে কিন্তু তোমার প্যালেস্টিন স্বাধীন হয়েছে, বুঝতে পারছো? প্যালেস্টিন যে বর্তমানে গাজা আর হচ্ছে ওয়েস্ট ব্যাংক পাইছে এই অসলো অ্যাকর্ডের মাধ্যমে। তার প্যারিস এগ্রিমেন্ট, যেটা জলবায়ু সম্পর্কে, এগুলো সবকটা তোমরা ডিটেলে জানলে তোমাদের জন্য উন্নত হবে। তারপর হচ্ছে এডিবি ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা সদর দপ্তর কোথায়, ম্যানিলাতে। একনেকের প্রধানকে, প্রধানমন্ত্রী। ব্যবসা জিনিসটা কি, বাংলাদেশে কয়টা আছে ইকোনমিক জোন, এগুলো সুন্দর মতো তোমরা পড়লে আরো বুঝবে আর কি, প্রত্যেকটা অপশন সহ পড়ে ফেলবা, তাহলে আর কি কোনো ভুল হবে না। আশা করি সুন্দর মতো ক্লাসটা নিতে পারলাম। তো এটাই, সবাই তাহলে কোনো কোশ্চেন থাকলে করো। ওকে, কার কোনো কোশ্চেন নাই কমেন্টে জানাও। সবাই তো ভালো থাকো, সবাইকে জানাও আসসালামু আলাইকুম।